রাষ্ট্রের এক শ্রেণীর নাগরিক এরকম নিবেদিত প্রাণ রাষ্ট্র সমাজ এবং জনগোষ্ঠীর ইনসাফের জন্য রাষ্ট্র যদি তাদেরকে মূল্যায়ন করে না, তাহলে তার চেয়ে বড় বেইনসাফি হতে পারে না। বাচ্চার উপর গুলি করেছে মাদ্রাসা শিক্ষার্থী, তার মাথার মগজ ছিটকে পড়েছে এবং সেই মগজ বাবা কুড়িয়ে নিয়েছেন এবং নিজের পকেটে রেখেছেন। জুলাই কারো পকেটের সাইজের সমান নয়। জুলাই বৃহত্তর জনগণের আবেগ অনুভূতি এবং বৃহত্তর জনগণের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন এবং আত্মত্যাগের সমন্বিত স্মারকের নাম। ফ্যাসিবাদ আপনাকে সবসময় প্রতিপক্ষ হিসেবে দেখেছে। আপনি ছিলেন, অন্যরা ছিল রাজনৈতিক প্রতিপক্ষ, আপনি ছিলেন সাংস্কৃতিক প্রতিপক্ষ। এবং ফ্যাসিবাদের আঞ্চলিক যে পৃষ্ঠপোষক যারা, তারা নিজেদের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে যাদেরকে দেখে, তাদের মধ্যে একেবারে সামনের সারিতে হচ্ছে ওই মানুষগুলো যারা নারায়ে তাকবীর বলে দ্বিধাহীন চিত্তে নিজেদের জীবনকে কুরবান করার জন্য সবসময় তৈরি থাকে। ফলে এই সিলসিলার মধ্যে সবার সামনে কওমির এই ওলামা, আমি অন্যদেরকে ছোট করছি না, ওলামায়ে কেরাম সবাইকে, সকল ইসলামপন্থীকেই আমি সম্মান করে বলছি, সবার অর্জনকে স্বীকার করছি, কিন্তু কওমি এই সমাজের মধ্যে বড় অর্থে নিগৃহীত এবং লাঞ্ছিত। দেখেন, এই যে কোটা ইস্যুর সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সম্পর্ক ছিল, তাদের স্বার্থ ছিল, অন্যদের স্বার্থ ছিল। কওমির ছেলেদের তো কোনো স্বার্থ ছিল না, তারা তো সরকারি চাকরির জন্য সেখানে অংশগ্রহণ করে নাই, অন্যরা অংশগ্রহণ করেছেন, সেটা সম্মানজনক। কিন্তু কওমির ওরা কেবলমাত্র নৈতিক দায়িত্ব হিসাবে রাষ্ট্র এবং সমাজের প্রতি ভালোবাসার অঙ্গীকার থেকে এবং ইনসাফের তামান্না থেকে সেখানে অংশগ্রহণ করেছে এবং জীবন দিয়েছে। ফলে অন্যদের ওখানে একটা স্বার্থের বোঝাপড়া কিন্তু ছিল, কিন্তু কওমিয়ানরা জীবন দিয়েছে, অকাতরে জীবন দিয়েছে এবং সেখানে কোনো বোঝাপড়া ছাড়াই জীবন দিয়েছে। যে রাষ্ট্রের এক শ্রেণীর নাগরিক এরকম নিবেদিত প্রাণ রাষ্ট্র সমাজ এবং জনগোষ্ঠীর ইনসাফের জন্য রাষ্ট্র যদি তাদেরকে মূল্যায়ন করে না, তাহলে তার চেয়ে বড় বেইনসাফি হতে পারে না। ফলে এখানে 17টা সংগঠনের প্রতিনিধিরা আছেন, সবার স্মৃতির মধ্যে জুলাইয়ের রক্তাক্ত জখমগুলো আছে এবং তারা যখন এই স্মৃতি কথাগুলো এখানে বলছিল, আমাদের চোখ থেকে পানি আসছিল। এবং একটা বাচ্চার উপর গুলি করেছে মাদ্রাসা শিক্ষার্থী, তার মাথার মগজ ছিটকে পড়েছে এবং সেই মগজ বাবা কুড়িয়ে নিয়েছেন এবং নিজের পকেটে রেখেছেন। এই ধরনের স্মৃতি তৈরি করেছে। আমরা যাত্রাবাড়িতে দেখেছি কি হয়েছে। ওখান থেকেই এই ছেলেরা বলেছে যে যদি একজনকে শহীদ করা হয়, তাহলে ওই লাশটা দেখে আমরা পেছনের দিকে যাব না, আরো 10টা শাহাদাতের জন্য আমরা তৈরি থাকবো। সেখান থেকে এই কথা এসেছে যে একটা মারলে 10টা দাঁড়ায়, একটা মারলে পেছায় না। ফলে এই ছেলেরা আজ একত্রিত হয়ে তারা কি বলছেন যে আমাদের জন্য একটা বিশেষ দিন বরাদ্দ রাখা হয় নাই, এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক এবং আফসোসের বিষয় হতে পারে না। আরেকটা বিষয় আমি বলতে চাই যে এই যে কওমি মাদ্রাসার যারা শিক্ষার্থী, তাদের বড় একটা অংশ বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করেন, বিভিন্ন মসজিদে ইমামতি করেন, এগুলো করেন। কিন্তু শুধুমাত্র সরকারি চাকরির মধ্যেই কর্মসংস্থান কিন্তু সীমিত না, আরো বিভিন্ন কর্মসংস্থানের স্বাধীন খাতগুলো তৈরি হয়েছে। সেই সব জায়গায় তাদের এক্সপার্টনেস তৈরি করবার জন্য রাষ্ট্র শিক্ষার্থীদেরকে এবং যুবকদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে থাকে। কওমি মাদ্রাসা শিক্ষার্থীরাও এই সমস্ত প্রণোদনার প্রাপ্তির যথেষ্ট এবং যৌক্তিক হকদার। এখন যদি বেফাক কিংবা হাইয়ার মতো প্রতিষ্ঠানগুলো সেগুলো নিতে না রাজি হয়, তাহলে স্বাধীন এখতিয়ার হিসেবে যে শিক্ষার্থীরা এগুলো নিতে চায়, তাদের জন্য একটা প্রতিষ্ঠান হিসাবে আমি মনে করি এই যে 17টা সংগঠন আছেন, তাদের যদি একটা সমন্বয় হয়, দেশের উলামায়ে কেরামের পৃষ্ঠপোষকতায় সেটা পরিচালিত হবে। সেখানে যে ছেলেরা বিভিন্ন দেশে বাইরে যেতে চায় শুধুমাত্র গতরখাটা শ্রমিক হিসেবে সে গিয়ে কাজ করছে, তাকে একটা দক্ষতা তো দিয়ে দিতে হবে। আমরা ইন্ডিয়া কি করছে, দক্ষতা দেওয়া হচ্ছে, সর্বোচ্চ দক্ষতা দেওয়া হচ্ছে। ফলে আমাদের দেশের শ্রমিকরা সেখানে গিয়ে কত টাকা পাচ্ছে, তার 10 গুণ পাচ্ছে ইন্ডিয়ার একজন। ফলে এখানে রাষ্ট্রের একটা বড় দায় থাকে, এই দায় এবং এই সুবিধাগুলো অন্যরা ভোগ করবে, আর আমি শুধু কওমির একজন হবার কারণে আমি সেখান থেকে বিচ্ছিন্ন থাকবো, এটা হতে পারে না। কারণ জুলাই হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্যের যতগুলো স্তর আছে, সমস্ত স্তর থেকে আমরা নিজেদের উত্তরণ নিশ্চিত করতে হবে, সেটা সরকারের সাথে সমন্বয়ের মধ্য দিয়ে সম্পন্ন করতে হবে। আমি বিশেষভাবে এই বিষয়টা গুরুত্ব সহকারে তুলে ধরতে চাই যে বিগত নির্বাচনের পরে আমরা লক্ষ্য করছি প্রতিদিন
সুনির্দিষ্টভাবে কওমি মাদ্রাসার নাম করে বিভিন্ন মিডিয়ায় অপ্রমাণিত গুজব এবং অভিযোগ, যে অভিযোগগুলোর পেছনে কোনো প্রুফ তারা হাজির করতে পারে না, এই ধরনের অভিযোগগুলোর একটা জোয়ার বয়ে চলছে। প্রতিদিন আপনি অনলাইনে চোখ রাখার সাথে সাথেই দেখবেন বলাৎকারীর ঘটনা ইত্যাদি ঘটনা। এবং এখন এই মিডিয়াগুলো যে এগুলো করছে, আমি বলতে চাই না যে কোন মাদ্রাসা এগুলো হয় না, যেটা হয় সেটা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কিন্তু স্বাধীন কোনো তদন্ত কমিশন তদন্ত করেছে, কোনো জরিপ হয়েছে কওমি মাদ্রাসা এগুলো কোন মাত্রায় আছে, কোন লেভেলে আছে, কারা সেটা করছে, তার উপর কোনো জরিপ কোনো মিডিয়া করে নাই, কোনো স্বাধীন ইনস্টিটিউট করে নাই, কোনো এনজিও বেরো করে নাই, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান করে নাই। ফলে আমি মনে করি আমাদের বড় বড় কর্তৃপক্ষীয় কিছু প্রতিষ্ঠান আছে, এই যে আপনারা 17টা সংগঠন, আপনারা যুবক এবং তরুণ, আপনাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে। 17টা সংগঠনের সমন্বয় বোর্ড এ পর্যন্ত যতগুলো মিডিয়ায় এই জাতীয় যতগুলো ইস্যুস এসেছে, প্রত্যেকটা ইস্যুর উৎপত্তি স্থল আপনারা তদন্ত করবেন। সেখানে রাষ্ট্রীয় প্রতিনিধিরা থাকবেন, মিডিয়ার প্রতিনিধিরা থাকবেন, বিচার বিভাগের সাবেক কিংবা বিদ্যমান প্রতিনিধিরা থাকবেন, এবং যে সমস্ত অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হবে সেই অভিযোগ সেগুলো সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরবেন। আর যেগুলো প্রমাণিত নয় সেগুলো কেন কওমি মাদ্রাসার নাম করে মিডিয়া কেন তাদের উপর এই অভিযোগ উত্থাপন করলো, প্রত্যেকটা অভিযোগের বিপরীতে 100 কোটি টাকা করে মানহানি মামলা দায়ের করবে। এটা করতে হবে, আপনার ডিগনিটি আপনাকে নিশ্চিত করতে হবে। এবং কওমি মাদ্রাসার স্বীকৃতির বিষয়টা কেন ঝুলে থাকবে? কওমি মাদ্রাসার সাথে সম্পর্কিত যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন রাষ্ট্রের অন্যতম একটা অঙ্গীকার। এবং আমাদের সংবিধান কোন ধরনের বৈষম্য ছাড়াই সকল নাগরিকের শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সহ সকল ক্ষেত্রে তার সর্বোচ্চ সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দিয়েছে। আমি কি সেই প্রতিশ্রুতির বাইরে? আপনি কি সেই প্রতিশ্রুতির বাইরে? কওমি মাদ্রাসা স্বাধীন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে, বেসরকারি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তার একটা নীতি পলিসি থাকতে পারে, কিন্তু এই শিক্ষার্থীদেরকে উন্নয়নের মূল ধারার সাথে যুক্ত করবার জন্য রাষ্ট্রের একটা স্বতন্ত্র উদ্যোগ এবং প্রচেষ্টা থাকা চাই। আমরা সেটা কামনা করি। এবং এর সাথে সাথে আমি বিশেষভাবে আরেকটা বিষয় বলবো, যে জুলাই যে এসেছে শাপলা চত্বর বাদ দিয়ে শাপলা চত্বরে এই ফ্যাসিস্ট যে সমস্ত জুলুম করেছে, এই জুলুমের মধ্য দিয়ে তার আয়ু অন্তত 1 যুগ কমে গেছে, এবং তার শাসনের যে বৈধতা, তার যে লেজিটিমেসি, সেটা জনগণের আস্থার জায়গা থেকে মনস্তত্ব থেকে একদম হারিয়ে গেছে। ফলে জনগণ সেদিন থেকে আরো সুনির্দিষ্টভাবে, অন্য বিষয়গুলো ছিল রাজনৈতিক, সেদিন থেকে যুক্ত হলো ধর্মীয় আবেগ। রাজনৈতিক কারণেও সে অপরাধী, ধর্মীয় কারণেও সে অপরাধী হলো সেদিন থেকে। এবং তারপর জনবিচ্ছিন্নতার যে ফলশ্রুতি, তা সবেগে বিস্ফোরণের মতো প্রকাশিত হয়েছে জুলাইয়ের মধ্যে। ফলে জুলাইয়ের সাথে যুক্ত যারা, যে সমস্ত শাহাদাতের ঘটনা ঘটেছে, তাদের কি রাষ্ট্র সম্মান করছে, মর্যাদা দিচ্ছে, এবং সেটা আইনের মাধ্যমে। কিন্তু এখন পর্যন্ত শাপলা চত্বরের শহীদদের প্রশ্নে, শাপলা স্মৃতি সংসদের সাথে আমি আছি, কিছু উদ্যোগ এ পর্যন্ত হয়েছে, কিন্তু শাপলার শহীদরা এখন পর্যন্ত যথাযোগ্য মর্যাদা এবং সম্মান পান নাই। রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এবং দায়িত্ব বহন করতে হবে। এই যে আধারিং, তোমরা আলাদা, এই মনস্তত্ব থেকে বেরিয়ে আসতে হবে। সেকেন্ড, আরো 2টা বিষয় নিয়ে বলতে চাই এবং আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে এত বড় একটা আত্মদান জুলাইয়ে ঘটলো, এতগুলো শাহাদাত, তারপরে একটা সরকার পড়লো। সরকার পড়ার মধ্য দিয়ে কি একটা বিপ্লব হয়ে যায়, একটা অভ্যুত্থান পরিপূর্ণতা লাভ করি? সেটা নয়, সেটা একটা উপরিকাঠামো মাত্র। সরকারের পড়ে যাওয়ার পরে রাষ্ট্রের নতুন গঠন, ইনস্টিটিউটগুলোকে নতুনভাবে প্রতিষ্ঠা করা, জনবান্ধব হিসেবে প্রতিষ্ঠা করা, রাষ্ট্রের প্রকৃত মালিকানা তার প্রকৃত মালিক জনগণের হাতে তুলে দেওয়ার বাস্তবতা। এবং শুধুমাত্র আমরা স্বৈরাচারী বা ফ্যাসিস্ট বলতে কেবলমাত্র সরকারকে মনে করলে যথেষ্ট হবে না। আপনি একটা সামাজিক ব্যক্তিত্ব, আপনিও ফ্যাসিস্ট হতে পারেন। আপনি একটা দলের নেতা, আপনিও ফ্যাসিস্ট হতে পারেন। আপনি একটা বিশেষ গোষ্ঠীর প্রতিনিধি, আপনিও ফ্যাসিস্ট হতে পারেন। সমাজ থেকে যদি ফ্যাসিজমকে দূর করা না যায়, তাহলে রাষ্ট্র থেকে জোর করে সেটা দূর করা যায় না, যদি করাও হয় সেটা স্থায়ী হয় না। ফলে আমাদের যে এই সামগ্রিক পুনর্গঠন, এই পুনর্গঠনের জন্য বৃহত্তর কোন ধরনের কর্মসূচি, যেটা জুলাইয়ের উপরি স্তরের পরে দ্বিতীয় লেয়ার, এই দ্বিতীয় লেয়ারে এখন পর্যন্ত আমরা প্রবেশ করতে পারি নাই।
এর বিপরীতে কি ঘটনা ঘটেছে? আমরা ইতিহাসের মালিকানা নিয়ে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছি। ফ্যাসিস্ট আমাদের উপর চড়ে বসেছিল কেন? সে মনে করেছিল 1971 সালের ইতিহাসের মালিক মুখতার হচ্ছে সে। ফলে এই জনগণের মালিক মুখতার রাষ্ট্রটাকে সে নিজের জমিদারি সত্ত্ব মনে করেছিল। এখন কি হয়েছে? ফ্যাসিস্ট 71 সালের মালিকানা নিয়ে ঝগড়া করতো, আমরা এখন জুলাইয়ের মালিকানা নিয়ে ঝগড়া করছি। আমাদের চোখের সামনে ঘটনাগুলো ঘটছে, কিন্তু প্রত্যেকেই আমরা জুলাইকে নিজেদের পকেটের সাইজের বানিয়ে নিচ্ছি। আমি বলতে চাই, জুলাই কারো পকেটের সাইজের সমান নয়। জুলাই বৃহত্তর জনগণের আবেগ, অনুভূতি এবং বৃহত্তর জনগণের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন এবং আত্মত্যাগের সমন্বিত স্মারকের নাম। ফলে এই যে অক্ষের চেতনা, এই যে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে বাংলাদেশের রাজনীতিটা করা, আগামীর রাজনীতিটা করা, নেক্সট জেনারেশনের আশা, আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাকে বাস্তবিত করবার যে রাজনীতিটা করা, এই রাজনীতির লাগাম ধরবার জন্য, এই রাজনীতির চালক হবার জন্য আমি আশা করি এই তারা জুলাই ছিলেন। আপনাদের জুলাই কি শেষ হয়ে গেছে? আপনাদের জুলাই কি শেষ হয়ে গেছে? এই জুলাইকে পরবর্তী স্তরে, বাস্তবায়নের স্তরে নিয়ে যাবার জন্য আপনারা সেই ইতিবাচক গঠনমূলক পদক্ষেপগুলোর সাথে যুক্ত হবেন। এবং আমি সর্বশেষে যে কথাটা বলে শেষ করব সেটা হলো, বাংলাদেশ বর্তমানে একটা বড় ধরনের ক্রাইসিসের মধ্যে আছে। সেটা হলো নিরাপত্তা সংকট, নিরাপত্তা হুমকি। আপনি দেখেন, আসামে 19 লক্ষ মানুষকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের নাগরিক পরিচয় ছিনিয়ে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে কি হয়েছে? 60 লক্ষ মানুষকে বলা হচ্ছে তারা নাগরিক নয়। বিহারে কি হয়েছে? 42 লক্ষ মানুষের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে। আর তাদের মধ্যে যারা বাংলা ভাষায় কথা বলে, যারা মুসলমান, তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি। তাদেরকে বাংলাদেশে পুশকিন করবার জন্য প্রতিদিন চেষ্টা করা হচ্ছে। ফলে বাংলাদেশ সীমান্তের চারপাশে প্রায় 1.5 কোটি মানুষের, নাগরিক পরিচয়বিহীন মানুষের এই যে একটা চাপ, এবং ভারতীয় আধিপত্যবাদের যে চাপ, এর সাথে পরাজিত শক্তির যে সমন্বয়, এই সমস্ত কিছুর সাপেক্ষে বাংলাদেশ এখন সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে চায়, সেটা হলো দলমতের ঊর্ধ্বে বৃহত্তর জাতীয় ঐক্য। এই বৃহত্তর জাতীয় ঐক্য যদি আমরা নিশ্চিত না করতে পারি, তাহলে জুলাই ব্যাকফায়ার করতে পারে। ফলে আমি আশা করি আমাদের দলীয় ক্ষুদ্র বৃত্ত থেকে উপরে উঠে জুলাই আমাদেরকে যা শিখিয়েছে, সেই বৃহত্তর ঐক্য নিশ্চিত করা, এবং সেই ঐক্যের পেছনের যে নৈতিক শক্তি, ইমানি শক্তি, আখলাকি শক্তি, সেই শক্তি সরবরাহের জন্য আপনারা ভূমিকা রাখবেন, মুখ্য ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে মন্ত্রী মহোদয় এখানে আসার জন্য, প্রতিমন্ত্রী মহোদয় আসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং তার প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার কথাগুলো শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।